দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন। মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে। দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপন কার সম্বন্ধে কি কথা শুনেছিল? আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন যখন জানতে পারল যে যার সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে তিনি একজন সত্যিকারের লেখক, তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। কারণ তপনের ধারণা ছিল যারা গল্প কবিতা লেখেন তারা হয়তো বাবা কাকু মামাদের মতো সাধারণ মানুষ নন। এতদিন পর তপন কোনো লেখককে এত কাছ থেকে দেখার সুযোগ পায়নি, তাই তার এরূপ অবস্থা হয়েছিল। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। কার লেখা কোন কবিতার অংশ? হাওয়া বিলাসী 3 জোড়া চোখ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে কবিতার অংশ। 3 জোড়া চোখ বলতে এখানে 3 পাহাড়ে বেড়াতে আসা কবি ও তার 2 ভ্রমণবিলাসী সঙ্গীকে বোঝানো হয়েছে। হাওয়া বিলাসী বলতে এখানে শহুরে জীবনের একঘেয়েমি থেকে মুক্তিকামী ভ্রমণবিলাসী মানুষদের বোঝানো হয়েছে। আরেকটু রয়েছে উত্তরটা। কবি ও তার 2 সঙ্গী শহুরে বাঁধাধরা যান্ত্রিক জীবন থেকে মুক্তির আশায় ট্রেনে করে বেরিয়ে পড়েছিলেন নির্মল প্রকৃতির কোলে, নির্জনে একটু শান্তি উপভোগ করতে। কারণ শহরের যান্ত্রিক পরিবেশ জীবন ধারণের জন্য উপযোগী হলেও মনের খোরাক পাওয়া যায় না। তাই সুযোগ পেলেই মানুষ মনের শান্তি, প্রাণের আরামের খোঁজে প্রকৃতির কোলে ছুটে যায়। মরণ হইলেই ভালো হয় কোন গল্পের অংশ ও মূল গ্রন্থের নাম কি? অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত দান প্রতিদান গল্পের অংশ ও মূল গ্রন্থের নাম গল্পগুচ্ছ। রাধামুকুন্দ ও শশীভূষণ সহোদর ভাই না হলেও গ্রাম সম্পর্কের ভাই ও উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক ছিল। কিন্তু শশীভূষণের স্ত্রী কারণে অকারণে রাধামুকুন্দের স্ত্রী রাসমণিকে কটাক্ষ করে কথা শোনাতে ছাড়তেন না। একদিন রাতে রাসমণির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উত্তরটি আরও রয়েছে। সে স্বামীর কাছে বড়গিন্নির চরম দুর্ব্যবহারে দুঃখিত হওয়ার কথা জানালে রাধামুকুন্দ জানায় যে তার দাদার অন্নেই প্রতিপালিত, মানে তারা দাদার অন্নেই প্রতিপালিত। যে খেতে পড়তে দেয় সে দুটো কথা শোনালে তার দোষের কিছু নয়। স্বামীর কাছ থেকে এ কথা শুনে রাসমণি চরম অপমানিত বোধ করে ও বলে, এমন খাওয়া পড়ার তুলনায় মৃত্যুই শ্রেয়। অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে। উক্তিটির বক্তাকে অমৃত কাকে ওই জবাব দিয়েছিল? অমৃতের জবাব কতটা যুক্তিযুক্ত বলে তোমার মনে হয়? উত্তর, পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে বক্তা ইসাবের বাবা হাসান পাঠান অমৃত তার বন্ধু ইসাবকে ওই জবাব দিয়েছিল। কালিয়ার সঙ্গে লড়াই করতে গিয়ে ইসাবের নতুন জামাটা ছিঁড়ে গেলে দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারণ ইসাবের ছেঁড়া জামা দেখলে ওর বাবা ওকে প্রচণ্ড মারধর করবেন। এই সময় ইসাবকে আর বাঁচানোর জন্য
অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। এটি আরেকটু হয়েছে। সে ওদের দুই বাড়ির মাঝের গলিতেই টানতে টানতে ইসাবকে নিয়ে যায়। ওর ভালো জামাটা ইসাবকে পরার হুকুম দেয় ও সে নিজে ইসাবের ছেঁড়া জামাটা পরবে বলে জানায়। কিন্তু ইসাব ভাবে এতে ইসাব বেঁচে গেলেও অমৃতর বাবা ওকে ছেঁড়া জামা দেখলে প্রচণ্ড মারধর করবেন। এর উত্তরে অমৃত বলেছিল যে ওর বাবা তাকে মারলেও তাকে বাঁচানোর জন্য তার মা আছে। ওদের এই গোপন কথোপকথন ইসাবের বাবা আড়াল থেকে শুনতে পান এবং তার রুক্ষ কঠিন হৃদয় আবেগসিক্ত হয়ে ওঠে। তার মানসিকতায় এক আমূল পরিবর্তন দেখা দেয়। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতেই হয়। কোন গল্পে কার প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন? উলাপুর গ্রামে এসে তার কি কি সমস্যা হয়েছিল? উত্তর, গল্পগুচ্ছের অন্তর্গত পোস্টমাস্টার গল্পে তিনি পোস্টমাস্টার যাকে প্রথম চাকরি পেয়ে উলাপুর গ্রামে আসতে হয় তার প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন। কলকাতার ছেলে হয়ে উলাপুরের মতো এক গণ্ডগ্রামে এসে পোস্টমাস্টারের একদম ভালো লাগতো না। শহুরে সভ্যতায় অভ্যস্ত পোস্টমাস্টারের গ্রামে গল্পগুজবে সময় কাটানোর মতো কোনো মানুষ ছিল না। নীলকুঠির গোমস্তা প্রভৃতি কর্মচারীরা অত্যন্ত ব্যস্ত ও আলাপের অযোগ্য। কলকাতার ছেলে বলে গ্রামের মানুষের সঙ্গে আলাপ পরিচয়ও তার পক্ষে সম্ভব হয়ে উঠত না। অথচ হাঁটতে অঢেল সময়, মাঝে মাঝে কবিতা লিখে সময় কাটাতেন। গ্রাম্য পরিবেশকে সহসা যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে শহুরে রূপদান করে দিত, তাহলে তিনি বোধ হয় নতুন করে বাঁচতে পারতেন। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন তপনের এরূপ অবস্থা হয়? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক ছোট মেশো ও ছোট মাসি যখন সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল, তখন তপনের এরূপ অবস্থা হয়েছিল। কারণ তপনের মনে আশা জাগলো যে তার বহুদিনের স্বপ্ন বোধ হয় পূর্ণ হতে চলেছে। তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। কার প্রতি কাকে দৃষ্টি রাখার জন্য কে অনুরোধ করেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির এরূপ মনোভাবের কারণ বুঝিয়ে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্পে ছোট্ট মেয়ে মিনির মা কাবুলিওয়ালা রহমতের উপর নজর রাখার জন্য মিনির বাবাকে অনুরোধ করেছিলেন। গল্পে রহমত কাবুলিওয়ালার সঙ্গে ছোট্ট মেয়ে মিনির এক অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে মিনি তাকে ভয় পেলেও ধীরে ধীরে সে ভয় কেটে যায়। রহমতও পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির হৃদয় জয় করে নেয়। দুজনের নির্মল হাসি ঠাট্টায় বাড়ি মুখরিত হয়ে উঠত। মিনির মায়ের মনে কাবুলিওয়ালাকে নিয়ে শঙ্কার সীমা ছিল না, তাই তিনি তার স্বামীকে এরূপ অনুরোধ করেছিলেন। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? বনফুল রচিত আলোবাবু গল্পের কেন্দ্রীয় চরিত্র আলোবাবু এই উক্তিটি করেছিলেন অবিনাশবাবুর বাড়িতে লেখকের উদ্দেশ্যে। আলোবাবুর আশ্রয়দাতা অবিনাশবাবু 10 বছরের বয়সী বিনুর কুকুর পোষার শখ ছিল, কিন্তু বিনু তার যথার্থ যত্ন করত না। কুকুরের বাচ্চাটির 2টি চোখ ভর্তি পিচুটি ছিল। আলোবাবু তুলো ভিজিয়ে তা পরিষ্কার করে দেন। বিনু কুকুরের বাচ্চাটির সঙ্গে খেলা না করে তাকে সর্বক্ষণ বেঁধে রাখত, কিন্তু আলোবাবু মনে করেন তাদের সঙ্গে খেলা করতে হয়, সারাক্ষণ বেঁধে রাখতে নেই। মন কি তাহার হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছে।
বালিকাটি কে? কাদের সম্বন্ধে সে কাল্পনিক মূর্তি চিত্রিত করেছিল? কিভাবে, কখন বালিকা এরূপ চিত্র অঙ্কন করেছিল? উত্তর: বাংলা সাহিত্যে ছোট গল্পের ভাণ্ডারে এক অমূল্য রত্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার গল্পে বালিকাটি হল উলাপুর গ্রামের অনাথা বালিকা রতন। পোস্টমাস্টারের মুখ থেকে গল্প শুনতে শুনতে তার বাড়ির লোকজন, যেমন মা, দিদি ও পরিচিত মানুষদের চিত্র এঁকেছিল বালিকাটি। পোস্টমাস্টার প্রথম চাকরি পেয়ে উলাপুর গ্রামে আসতে বাধ্য হন। কলকাতার ছেলে গণ্ডগ্রামে এসে মানিয়ে নিতে পারছিলেন না। রতন নামে 12-13 বছরের একটি অনাথা মেয়ে তার কাজকর্ম করে দেয়। একদিন সন্ধ্যাবেলা আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে নিজের বাড়ির গল্প করতেন, মা, ছোট ভাই এবং দিদিদের কথা। যেসব গল্প নীলকুঠির গোমস্তাদের কাছে করতে পারতেন না, সেসব কথা অনায়াসে একটি অশিক্ষিত বালিকা রতনকে তিনি বলে যেতেন। একটুও অসঙ্গত মনে হতো না। তার কাছে শুনতে শুনতে রতনও পোস্টমাস্টারের বাড়ির লোকেদের এক কাল্পনিক মূর্তি তার হৃদয়ে অঙ্কিত করে ফেলেছিল। তপনের বয়সী আর 5টা ছেলেমেয়ের লেখার সঙ্গে তপনের লেখার তফাৎ কি? তপনের বয়সী ছেলেমেয়েরা সাধারণত রাজারানী, খুন-জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরা এইসব বিষয়ে গল্প লেখে। কিন্তু তপনের লেখার বিষয় ছিল তার প্রথম দিন স্কুলে ভর্তির অভিজ্ঞতা। আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। রহমতের পরিচয় দাও। রহমতকে বেঁধে আনার কারণ বিস্তারিতভাবে লেখো। রহমত হলো কাবুলিওয়ালা। মিনি প্রথম তাকে রাস্তার পাশ দিয়ে যেতে দেখে হাঁক দেয়। কাবুলিওয়ালা মিনিকে দেখে হাসি মুখে বাড়ির মধ্যে আসে। কাবুলিওয়ালা ও মিনির মধ্যে খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সে মিনির জন্য কিশমিশ, বাদাম, পেস্তা, আখরোট নিয়ে আসে এবং এর বদলে কোনো টাকা পয়সা নেয় না। এর প্রশ্নটি মানে রহমতকে বেঁধে আনার কারণ কি? লেখক একদিন সকালে তার ঘরে প্রুফশিট দেখে ভুল সংশোধন করছেন। এমন সময় হঠাৎ রাস্তায় চেঁচামেচি শুনে গিয়ে দেখে মিনির সেই রহমত কাবুলিওয়ালাকে 2 জন পাহারাদার বেঁধে নিয়ে যাচ্ছে। সেই দেখে রাস্তায় ছেলের দল দাঁড়িয়ে পড়ছে। রহমতের পোশাকে রক্তের দাগ, একজন পাহারাদারের হাতে ছুরি। সেই লেখকের কোনো প্রতিবেশী লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছ থেকে টাকা ধার নেয় এবং ধার শোধ করতে অস্বীকার করায় রহমত তাকে ছুরি দিয়ে মেরেছে। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? উক্তিটির মধ্য দিয়ে যা বলতে চেয়েছেন তা লেখো। উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত পোস্টমাস্টার গল্প থেকে এই উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। পোস্টমাস্টার যখন নৌকায় উঠে গেছে এবং নৌকা প্রায় চলতে শুরু করেছে, তখন হঠাৎ তার রতনের কথা মনে হলো। সে রতনকে একা ছেড়ে শহরে নিজের বাড়ি চলে যাচ্ছে। আর কোনোদিন সে এই গ্রামে ফিরবে না। পরের উত্তরটি মানে এই উক্তিটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? পোস্টমাস্টারের মনে রতনের জন্য হঠাৎ মায়া উদ্রেক করল। গ্রামের এক অনাথ মেয়ে রতন। পোস্টমাস্টারের সাথে সে বাড়ির কাজে সাহায্য করার জন্য তাকে রাখা হয়েছিল। কিন্তু সেই রতন কোথাও যেন তার আপন হয়ে যায়। তার জ্বরের সময়ে রতনই দিনরাত সেবা করে সুস্থ করে তোলে। তার জন্য রান্না করে দেয়। চলে আসার আগের মুহূর্ত পর্যন্ত রতন তার জন্য স্নানের জল নদী থেকে তুলে এনে রেখেছিল। এইসব কথা মনে পড়ায় পোস্টমাস্টারের মনে এই কথা এসেছিল। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। কার চোখ দিয়ে কখন টপ টপ করে জল গড়িয়ে পড়েছিল?
কেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল? বিশিষ্ট সাহিত্যিক বনফুল রচিত আলোবাবু গল্পটি থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আলোবাবুর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়েছিল। আলোবাবুর একটি দম দেওয়া ঘড়ি ছিল। অতি যত্নে তিনি সেই ঘড়িটাকে প্রতিদিন দম দিতেন। লেখক একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখেছিলেন আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। লেখক তার এই জোরে গান গাওয়ার কারণ জানতে চাইলে তিনি কুণ্ঠিত হয়ে জানান যে তার সাধের ঘড়িটি চুরি হয়ে গেছে। এ কথা বলার পরই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এর প্রশ্নটি মানে কেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল? আলোবাবু ছিলেন এক অদ্ভুত ধরনের মানুষ। তিনি স্নেহ ভালোবাসার কাঙ্গাল ছিলেন, কিন্তু জীবনে তিনি ভালোবাসার সুযোগ পাননি। তিনি সেবা করতে খুব ভালোবাসতেন। প্রাণহীন একটি ঘড়ির প্রতিও তার ভালোবাসা প্রবল ছিল। তিনি প্রতিদিন সকাল 10টায় নিয়ম করে ঘড়িতে দম দিতেন। তার সেই ছাদের ঘড়িটি একদিন চুরি হয়ে যায়। তিনি খুব মর্মাহত হয়ে পড়েছিলেন। বিশেষ করে তিনি এটা ভাবছিলেন যে ঘড়িটাকে যিনি চুরি করেছিলেন তিনি হয়তো ঠিকভাবে দম দিতে পারবেন না। এই দুশ্চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই তার চোখ দিয়ে জল পড়েছিল। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? প্রশ্নোদ্ধৃত পংক্তিটি সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশে হরিদাকে তার যে আচরণ আত্মস্থ করতে হয়েছিল তাকেই ঢং বলা হয়েছে। হরিদা জগদীশবাবুর বাড়িতে এমন একজন বিরাগী সন্ন্যাসী সেজে গিয়েছিলেন যিনি সমস্ত পার্থিব বস্তুর প্রতি উদাসীন। এই রকম সন্ন্যাসী সামান্য 101 টাকার লোভ সংবরণ করতে না পারলে বিরাগীর আচরণের সঙ্গে তার বক্তব্যের কোনো মিল থাকবে না। সম্পূর্ণ অভিনয় নষ্ট হয়ে যাবে। একেই ঢং নষ্ট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।